আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হলো অস্ট্রেলিয়ার ডারউইন। অস্ট্রেলিয়ার যে নর্দার্ন টেরিটরি আছে সেই প্রদেশের ডারউইন ক্যাপিটাল, সেখানে বাংলাদেশ দল 9 উইকেটে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করল এবং তারা 5 দিন খেলতে হয়নি, তারা চতুর্থ দিনের লাঞ্চের কিছুক্ষণ পরেই জিতল। এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বিজয় বলে বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করছেন, আমিও মনে করি। টেস্ট ক্রিকেট হচ্ছে আসল ক্রিকেট এবং আইসিসি ট্রফি হোক বা বিভিন্ন ওডিআই ম্যাচে হোক, এর আগে বাংলাদেশ সেরা পারফরমেন্স ছিল আমার মতে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানো। তারপরে এই টেস্ট বিজয়টি বাংলাদেশের সবচেয়ে বড় বিজয় হিসাবে আমাদের স্মরণীয় হয়ে থাকবে। এটার তাৎপর্য এভাবে যে পাকিস্তান যারা বিগত 74 বছর ধরে টেস্ট খেলছে, তারা গত 31 বছরে অস্ট্রেলিয়াকে হারাতে পারে নাই অস্ট্রেলিয়ার মাটিতে, এবং বাংলাদেশ প্রথম দিনেই 10 উইকেট ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়ায়। তো এটাও পাকিস্তান তাদের 74 বছরের ইতিহাসে করতে পারেনি। আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, তারা 1982 সালে টেস্ট স্ট্যাটাস পায়, আমাদের থেকে 18 বছর আগে। তারা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর, মানে টেস্ট ক্রিকেটের কথা বলছি, কোনো টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর ধারে কাছেও আসতে পারে। জিম্বাবুয়েও আমাদের থেকে বেশ আগেই টেস্ট স্ট্যাটাস অর্জন করে, কিন্তু তারাও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর ধারে কাছেও আসতে পারে। এখনকার জিম্বাবুয়েকে দেখে ভুলে গেলে চলবে না, জিম্বাবুয়ে একসময় বেশ ফর্মিডেবল একটি দল ছিল। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিক, অ্যালিস্টার ক্যাম্বেল, স্টুয়ার্ট কার্লাইল, ডেভ হটন, অনেক বড় বড় প্লেয়ার এই টিমে ছিলেন। হেনরি অলঙ্গা, ফ্লাওয়ার ব্রাদার্সের কথা বললাম, যে ওনারা অস্ট্রেলিয়াকে হারানোর ধারে কাছে আসতে পারেননি, শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। সেখানে বাংলাদেশ জিতল এবং বাংলাদেশে কেউই চান্স দেয়। বাংলাদেশের সমর্থকরাও, যারা ঘোর বাংলাদেশের সমর্থক, ওনাদেরও আমার মনে হয় খুব কমই আছেন যারা মনে করেছিলেন যে বাংলাদেশ জিতে যাবে এবং একটা ক্রাশিং ডিফিট ইম্পোজ করবে তারা অস্ট্রেলিয়ার ওপর। আমাদের শান্ত অধিনায়কত্ব, আমাদের হাসান মাহমুদের অসাধারণ বোলিং, মেহেদি মিরাজের চমৎকার অলরাউন্ড পারফরমেন্স, পুরো টিমের ফিল্ডিং, আমি দেখছিলাম যে আসলে যেসব তারা বাউন্ডারি বলগুলোকে 2 বা 3 আটকে ফেলছিলেন, যেভাবে বল আটকানোর জন্য যে কমিটমেন্ট তারা দেখিয়েছেন, সেটা আসলেই অসাধারণ ছিল। এটা আসলে এরকম অ্যাডজেক্টিভই হারিয়ে যাচ্ছিল, যে আসলে দেখছিলাম মুগ্ধ হয়ে। বাংলাদেশ 6:30টার সময় খেলা হয়, কিন্তু ঘুমানো যায় নাই যে আজকে বাংলাদেশ জয়টা আমরা সচক্ষে দেখব। এবং অত্যন্ত ডিগনিফাইড ক্রিকেট খেলেছে বাংলাদেশ এবং একই সাথে ফাইটিং অ্যাটিটিউডও দেখিয়েছে। প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ বেশ খারাপভাবে হারে, তখনই বাংলাদেশকে অনেকে রাইট অফ করে দিয়েছে। এমনও হতে পারে আরেকটি টেস্ট বাকি আছে, সেখানে বাংলাদেশ হয়তো এত ভালো করবে না। এত ভালো আসলে টেস্টের পর টেস্ট করা কোনো দলের পক্ষে, এরকম অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ এরাও করেছেন, কিন্তু অন্য অন্য দলগুলোর পক্ষে খুবই কঠিন। যেমন ইন্ডিয়া এখন অনেক বড় টিম, অনেক শক্তিশালী দল, তারাও তো ভালো পারছে না। তো একদম ফ্রম ডে ওয়ান টু এনশিওরিং দ্যার ভিক্টরি, এই একটাই ক্যামেরন গ্রেন একটু দাঁড়িয়েছিলেন, স্মিথকে আউট করে দিয়েছে বাংলাদেশ,
যারা বড় বড় প্লেয়ার, এবং এটা কোনো আন্ডার স্ট্রেংথ অস্ট্রেলিয়ান টিম না। এখানে 4জন বোলার আছেন অস্ট্রেলিয়ার যারা 300-র বেশি টেস্ট উইকেট নিয়েছেন, বাংলাদেশের একজনও নেই। এবং ব্যাটসম্যান এই ট্রাভিস হেড, স্টিভ স্মিথের তো কথা 10,000-এর বেশি টেস্ট রান আছে। ইভেন মিচেল স্টার্ক বা কামিন্স, যে ওনাদের ক্যাপ্টেন, এনারাও, প্যাট্রিক কামিন্স, ওনারাও বেশ অনেক 50 ওনারা টেস্ট ম্যাচে করেছেন। অ্যালেক্স ক্যারি অনেক ভালো উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত। তাদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান মাটিতে অস্ট্রেলিয়ান দর্শকদের সামনে, অনেক বাংলাদেশের লোক ছিল, অস্ট্রেলিয়ান দর্শকদের সামনে অস্ট্রেলিয়াকে পরাভূত করা, এটা একটা বিশাল অর্জন, বিশাল অর্জন। হ্যাটস অফ টু দ্যাম। আসলে এটা আমাদের শুধু কনসিস্টেন্সিটার অভাব। আগে বলা হতো বাংলাদেশ টি20 বা ওডিআই ম্যাচে যে কোনো দলকে যে কোনো অনেস্ট ডে হারাতে পারে। তো এখন আমরা গর্বের সাথে বলতে পারি অস্ট্রেলিয়া হারানো জাতা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, বাংলাদেশ বিদেশে যে কোনো দলকে হারাতে পারে, এরপরে বলা যেতেই পারে বাংলাদেশ যে কোনো দলকে বিদেশে হারাতে পারে টেস্ট ম্যাচে। এটা আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের নিউবিয়ার তরফ থেকে স্কিপার শান্ত এবং তার দলের অন্যান্য সদস্যদের, এবং অবশ্যই সাপোর্টিং স্টাফ, তারাও যথেষ্ট নিশ্চয়ই সহযোগিতা করেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট একটা বিশেষ ব্যাপার। হ্যাঁ, অস্ট্রেলিয়ায় সাফল্য একটা বিশেষ ব্যাপার এবং সবচেয়ে কঠিন ব্যাপার। অস্ট্রেলিয়া গিয়ে একটা ফুল স্ট্রেন্থ অস্ট্রেলিয়ান সাইডকে হারানো ক্রিকেটের অন্যতম বড় অ্যাচিভমেন্ট হিসেবে ধরা হয়। টেস্ট ক্রিকেটের সম্ভবত সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো। খুব কম দেশে এটা করতে পারে বা পেরেছে। তার ভিতরে বাংলাদেশ প্রথম টেস্টে তো জিতলই, দেখা যাক সিরিজ। আমরা তো আশা করতেই পারি এই পারফরমেন্সের আলোকে যে বাংলাদেশ সিরিজ জয় করে আসতে পারে, এটা আরও ভালো হবে। কিন্তু এই জয় নিয়ে আসলেও আমরা খুশি। আমার মনে হয় না কারো কোনো গ্লানি নিয়ে এই টিমকে বরণ করবেন তারা দেশে। আর এটাও বলতে হবে যে আমাদের উইনটা, অস্ট্রেলিয়া যদিও তাদের সর্বাত্মক শক্তি নিয়ে খেলেছে, আমাদের কিন্তু মেইন যে ইনসাইসিভ যে ফাস্ট বোলার নাহিদ রানা, উনি ইনজুরির কারণে এই টেস্টটি খেলতে পারেননি। কিন্তু তার অভাব বোধ করা যায়নি। উনি যদি ফিট থাকতেন অবশ্যই উনি খেলতেন, কার জায়গায় খেলতেন। এবাদত, আমাদের হাসান মাসুদ এবং আমাদের স্পিনার তাইজুল এবং মিরাজ, দুজনই পুরো টিমই চমৎকার। মিরাজ তো 5 উইকেট নিলেন। তার মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া ব্যাফলড হয়ে যাচ্ছে তাদের সাথে, একদম টপ টু বটম। ওই ক্যামেরন গ্রিন আর কিছুটা স্টিভেন স্মিথ, ওনারা কিছুক্ষণ একটু ওনারা শুধু অবশ্যম্ভাবী যেটা ইনএভিটেবলটাকে একটু ডিলে করেছে, এর বেশি কিছু না। একটু আগে জিতে যেত ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি ছাড়া, এবং লাখও তাদের ফেভার করছে। একটা বল তো স্টাম্পে লাগলো, কিন্তু তারপরেও যেহেতু বেল পড়ে নেই, আউট হয় না। তো ওইগুলো ক্রিকেটে হয়। বাংলাদেশ এটাতে ডিসহার্টেড হয় নাই, তারা হতাশ হয় নাই, তারা চালিয়ে গেছে। আবারও ক্রিকেট টিমকে অভিনন্দন, হ্যাটস অফ করতে। গতকালকের ভিডিওতে আমরা বলছিলাম যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা যা বলা হয়, যাকে জাতির পিতা এখন বলে না কেউ, কিন্তু একটা অংশ তো অবশ্যই বলেন, কিন্তু অনেকেই বলেন না। জাতির পিতা যাকে বলা হতো, ওনাকে যে হত্যা করা হয় পরিবারে, তার দিবস কিছুদিন আগ পর্যন্ত 2024 পর্যন্ত এটা জাতীয় শোক দিবস। 2024-এ তার হয় নাই, 2023-এ লাস্ট হয়।
জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। তো ওখানে আমরা বলেছিলাম যে তেমন কিছু হয় নাই, ওই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ঢাকা শহরে যেটা হয়েছে মূলত এই 32 নম্বরের যে বাড়িটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার নিয়ে বসবাস করতেন, ওনার গণভবন যদিও ওনার জন্য বরাদ্দ ছিল, উনি ওখানে থাকতেন না। পরবর্তীতে প্রেসিডেন্ট হওয়ার পরে উনি বঙ্গভবনে থাকতেন না। উনি যখন নিহত হন তখন উনি দেশের প্রেসিডেন্ট ছিলেন, বাকশাল হয়ে গেছিল তখন। বাকশাল ঘোষণা করে জরুরি অবস্থা করে উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, একদলীয় শাসনে দেশের প্রেসিডেন্ট ছিলেন। তখনও উনি বঙ্গভবনে থাকতেন, এই বাড়িতে থাকতেন। এই বাড়িটা আওয়ামী লীগ শেখ পরিবারের অনেক স্মৃতি বিজড়িত একটা বাড়ি, যেটাকে ধূলিসাৎ করা হয়। জনতা খুব ক্রোধে পরিণত হয় এবং আক্রোশে পরিণত হয় এবং এটা বেশ কয়েকবার হামলার শিকার হয় এবং এখন এটা একটি ধ্বংসস্তূপ। তো এই ধ্বংসস্তূপে বিভিন্ন অকেশনে, শেখ হাসিনার জন্মদিন হোক, 15ই আগস্ট হোক, 7ই মার্চে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের দিন হোক, কিছু লোক জড়ো হয়। তো প্রথম 2 বছর তো 24-25 একটু বেশি মাত্রায় হয়েছে। এইবার তেমন কিছু হয় না, কোনো নেতা ফেতা কেউ আসেন না, ওনারা আসেন না। এই জেদাই খান পান্নাও বলেছিল আসবে, বিএনপির ফজলুল সাহেব সেও বলেছিল আসবে, আসে নাই। নিশ্চয়ই হাইকমান্ড থেকে, ফজলুর রহমানের ক্ষেত্রে হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছিল না যাওয়ার জন্য। আর এখানে বাংলাদেশ রাষ্ট্র সংলাপের যিনি হর্তাকর্তা, মানে উপরের দিকে আছেন, উনি আনম আয়াস, উনি এইসব ব্যাপারে খুব অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ, লীগ প্রতিরোধের ব্যাপারে। তো উনি এবং ওনার কিছু লোকজন, ওনার বেশ কিছু লোককে, মানে 3 জনেরকে, একজন আবার মানে সিঙ্গারা বিতরণের জন্য আসছেন। কেন আসছেন আমি কি জানি, নাকি উনি সিঙ্গারা বিক্রেতা। তো ওনাদেরকে আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ তুলে ওনাদেরকে ওনার লোকজন পেটায় এবং পুলিশে দেওয়া হয়। 2 জন মহিলাকেও পুলিশ তাদের হেফাজতে নেয়, পরে শোন অ্যারেস্ট দেখিয়ে তাদেরকে এখন নিশ্চয়ই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়, যদি না আজকে কারাগারে চলে যাওয়া হয়, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো 5 জন, আরও বিভিন্ন জায়গায় আগের থেকে পুলিশ অনেক অ্যালার্ট ছিল। তো এরকম করা, তো আমরা মনে করি যে এই ধরনের ঘটনার একটা এন্ড হওয়া উচিত। এসেছে এটা জুলাই যোদ্ধারা, যেহেতু স্মৃতিটা 2 বছরে একেবারে মিলিয়ে যায় নাই, ক্রুদ্ধ হতে পারেন, ক্ষোভ থাকতে পারে, কিন্তু পুলিশ তো তার দায়িত্ব পালন করছিল। পুলিশ তো আগের দিনও 1 দিন 2 দিন আগে এক জায়গার থেকে 53 জনকে অ্যারেস্ট করে হয়েছে এবং ওখানেও মোতায়েন করা ছিল পুলিশ, এবং পুলিশ অ্যাক্টিভলি এটা হ্যান্ডেল করছিল। তো আপনারা এখানে নিজেরা পেটানোর প্রয়োজনটা কি? পুলিশ, যদি দেশের আইন আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এখন যদি 32 নম্বরের ওই বাড়িতে গিয়ে ওখানে গিয়ে শ্রদ্ধা অর্পণ করতে কেউ চায় এবং সেটা যদি আইনত, আইনের ইন্টারপ্রিটেশন অনুযায়ী অবৈধ কাজ হয়, পুলিশ অ্যাকশন নেবে। পুলিশ অ্যাকশন নিয়েছেন, তো ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, তো তাদেরকে পিটিয়ে, ঝাড়ু দিয়ে মেরে এগুলো করতে হবে না। হ্যাঁ, আওয়ামী লীগ ডিড ওয়ার্স, মাচ ওয়ার্স, কিন্তু সেটা তো আওয়ামী লীগের ইয়েটা তো আমাদের কোনো নিদর্শন বা উদাহরণ হতে পারে না। তারা তো পরাজিত শক্তি, তারা তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। বায়তুল মোকাররমের খতিব থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী, হ্যাঁ, চুপ্পু সাহেবও হয়তো পালাতে চেয়েছিল, সুযোগ পায়নি। দলের সাধারণ সম্পাদক সবাই তো পালিয়ে গেছে, ওয়ার্ড পর্যায়ের নেতারা পালিয়ে গেছে। তো তারা তো পরাজিত শক্তি, তো তাদের কিছু রেমিনেন্স আছেন। আর বঙ্গবন্ধু তো আফটার অল বাংলাদেশের একটা তাকে বাদ দিয়ে তো বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। তার প্রতি শ্রদ্ধা মানুষের থাকতে পারে, আছে, অনেকেরই আছে, যারা, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়েই বলছি যে অনেকে আওয়ামী লীগ করেন না কিন্তু বঙ্গবন্ধুকে রেসপেক্ট করেন।
তো তারা যদি যান এবং এটা যদি আইনের দৃষ্টিতে কোনো বাধা না হয় 32 নম্বরে গিয়ে ফুলের মালা অর্পণ করা বা শ্রদ্ধা জানানো মোনাজাত করা, তাহলে বাধা দেওয়ার দরকার নেই। আর আইন ঠিক মতো পালিত হচ্ছে কিনা সেটা পুলিশ দেখবে। হ্যাঁ, পুলিশ যদি যদি দেখেন আপনারা মনে করেন যে পুলিশ ঠিক মতো কাজ করছে না, তখন আপনারা প্রতিবাদ করুন, তখন দেখা যাবে। আপনারা আসছেন, ফোন চেক করছেন এবং এত গাদা গাদা সাংবাদিক গজায় গেল, এখানে সাংবাদিক বেশে ঢুকে যাচ্ছে লিগের, কি আসা যায়? হ্যাঁ, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। ওখানে যদি কিছু মানুষ ইয়ে করেন, কি আসা যায়? আস্তে আস্তে এটা থেমে যাবে, বা না থামলেই বাকি। যে কোনো মানুষকে, মানে যদি না বঙ্গবন্ধুকে তো আর এর থেকে বাদ দিয়ে দেওয়া হয়নি, হ্যাঁ, তাকে তো কোনো ক্রিমিনাল ঘোষণা করা হয়নি, বরং বঙ্গবন্ধুর নামটা উনি দশগুণে দিয়েই মানুষ ছিলেন, ওনার নামটা নষ্ট করেছেন ওনার কন্যা শেখ হাসিনা ওয়াজেদ। তো এই বঙ্গবন্ধুর নাম উচ্চারণ তো নিষিদ্ধ না বাংলাদেশে। হ্যাঁ, জয় বাংলা স্লোগানটা নিয়ে অনেকের আপত্তি আছে, কিন্তু বঙ্গবন্ধু জয় বাংলা 71 আমাদের স্লোগান ছিল, তো কিন্তু বলার অপেক্ষা রাখে না। 71-এর পরে এটা আওয়ামী লীগ নিজস্ব স্লোগান বানিয়ে ফেলেছে বলতে পারেন, কিন্তু বঙ্গবন্ধুকে যদিও আওয়ামী লীগ আপ্রাণ চেষ্টা করেছে তাকে দলীয় ব্যক্তিত্ব হিসেবেই রাখার, এবং পুরো জনগণের বঙ্গবন্ধু হইতে দেয় নাই, তারা জোর করে তাকে জোর করে সেন্ট বানানো এবং জোর করে তাকে ওয়ার্শিপ করানোর চেষ্টা করেছে, তার একটা রিয়াকশন হয়েছে। কিন্তু এটা বছরের পর বছর চলতে পারে। আপনারা এইসব চট থাপ্পড় মারা, ঝাঁটাপেটা করা, এগুলো বন্ধ করে পুলিশকে তার দায়িত্ব পালন করতে দেন। ধন্যবাদ।